কথা বলবো একজন তথাকথিত ফেসিবাদী শেখ হাসিনার একজন সাবেক বিচারপতি নিয়ে। বিচারপতি কালামানিক। কালামানিককে আমরা সবাই চিনি, যে কালামানিক পাবলিকের হাতে বা জনতার হাতে আটক হয়েছেন, যিনি সীমান্ত পাড়ি দিয়ে যেতে চেয়েছিলেন ইন্ডিয়া। তার সাথে দুইটি পাসপোর্ট, একটি ব্রিটিশ পাসপোর্ট, একটি বাংলাদেশি পাসপোর্ট। আমি কালামানিক নিয়ে এখন বেশ কিছু কথা বলবো। তার আগে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাতে চাই। তোমাদের পয়সা দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে। তো পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, দেবে। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা একদম। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না, জি না। আপনার নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক মানিককে হাইকোর্টে যিনি কয়েকদিন আগে চ্যানেল আইটি সেই মানিক আমার নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? কোথায় পালাইতেছি? কার বইয়ে? আর প্রশাসনিক ভাই, প্রশাসনিক বইয়ে। ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। এটা আমি খবর চেয়েছি। নামটা বলার পরে বলি আপনাকে। আমি তো কত রুগী নেন মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা ডেবিট কার্ড আর আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কয় টাকা ছিল? দেখেন 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিচ্ছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা, 60-70 লাখ। আচ্ছা, নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই 2 ছোকরা নিছে। নৌকালা কেউ আছে? রাজু না, কেউ ছিল না। আচ্ছা, 60-70 লাখ। ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আমরা তো বিচারপতি কাউন্টার দিব না, সত্য কথা বলেন। আপনি কত টাকা কন্ট্যাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে 2 ছেলে আমার মাইরা ধইরা। এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করছেন, জুলুম করছেন। সঠিক, আমি জুলুম করি নাই। আচ্ছা, এগুলো আইন প্রক্রিয়া চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। শোনেন ভাই, বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবো, আমরা যাই। বিচারপতি কালামানিক সবচেয়ে বহুল সমালোচিত একজন ব্যক্তি। তাকে একজন মানসিক রোগী হিসাবে আমরা বলতে পারি। আমরা তাকে দেখেছি তিনি বিচারের নামে কিভাবে তিনি প্রহসন করেছেন। তার যদিও এই বিচারালয়ের কোন রকম যোগ্যতা ছিল না, আমি জানি না বাংলাদেশে একজন ব্রিটিশ নাগরিক হয়ে বাংলাদেশে কি করে বিচারপতি হন। সেটা একমাত্র এই যে স্বৈরাচারী শেখ হাসিনা, ওই খুনি শেখ হাসিনার পক্ষেই বা তার আমলেই সম্ভব হয়েছে। এর আগে যদি আমরা দেখি অতীত ইতিহাসে এরকম একটিও খুঁজে পাওয়া যাবে না। আমাদের মনে থাকবার কথা, যখন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, তিনি এমপি ইলেকশন করবেন, সেই জন্য তাকে আমেরিকান যে তার পাসপোর্ট বা তার যে নাগরিকত্ব সেটা সারেন্ডার করতে হয়েছিল। কিন্তু আমরা দেখেছি এই শেখ হাসিনার আমলে বেলজিয়ামের নাগরিক, ব্রিটেনের নাগরিক, আমেরিকান নাগরিক, অর্থাৎ একটা ইত্যাদি প্রজেক্ট, বিচার আইন অর্থাৎ নিয়ম কানুন কোনো কিছুই মানা হয়নি। আমি আসি কালামানিকের নিয়ে। কালামানিক এমন একটি লোক ছিলেন যাকে আমি বললাম যে অসুস্থ। তার মতো মুক্তিযুদ্ধের চেতনার সম্ভবত আর আমি একটিও দেখিনি। হ্যাঁ, চেতনা মানুষ দেখেছি, মানে বিচারপতিদের মধ্যে আমি এনায়েতুর রহিমকে দেখেছি। আমি শপথবদ্ধ বিচারপতি বা শপথবদ্ধ কিংবা প্রতিশ্রুতিবদ্ধ বিচারপতি আওয়ামী লীগের আর কি, এমনটা বলেছেন, যদিও এখন নেই। তো এই কালামানিকের
বিচারালয়ে থাকা অবস্থা তার অনেক রকম অনেক ঘটনা আছে এই কালামানিকের। আমাদের মনে থাকবার কথা, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান কেন মানে বিচারপতিদের লেখার আগে, অর্থাৎ যখন নাকি একটা সংবাদ লেখা হয় তখন কেন মাননীয় বা মহামান্য বিচারপতি লেখা হলো না, এই জন্য আদালতে বসে এই কালামানিক মাহমুদুর রহমানকে অনেক জ্ঞান আওড়ালেন এবং এই জন্য মাহমুদুর রহমানকে নানান রকম ভাবে অপমান করেছিলেন এই কালামানিক। এই কালামানিককে আমরা সম্প্রতি সময় একদম নিকটতম হাসিনা মানে পতিত হবার ঠিক আগ মুহূর্তে আমরা দেখলাম চ্যানেল আয়ের যে উপস্থাপিকা তাকেও বলে বসলেন আপনি রাজাকার সন্তান বা মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা বিরোধী, কথাটা আমরা সবাই দেখেছি। এই যে কালামানিক, এই কালামানিককে নিয়ে আমাদের সমাজে অনেক রকম কথা আছে। তার মতো একটি মানসিক বিকারগ্রস্ত লোক প্রশ্ন জাগে কি করে আসলে বিচারপতি হয়েছিলেন, বিচারপতি হলেন। এখন আমরা দেখছি প্রত্যেকটা ঘটনায় না যে মামলাগুলো হচ্ছে, যদিও আমি এইগুলো নিয়ে এই ভিডিওতে তেমন কোনো কথা বলতে চাই না, তার কারণ সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো। তারপরেও বলে রাখছি, আজ গতকালকে দেখলাম তথাকথিত দুই সাংবাদিক শাকিল ফারজানা রূপা, এই শাকিল ফারজানা রূপাকেও নিয়ে আলাদা কথা বলার মতো, তবে আমার রুচিতে আসে না এদের নিয়ে কথা বলার জন্য। আমাদের মনে থাকবার কথা, এই যে শাকিল একটি ডাক্তার একটি মেয়ের সঙ্গে বা নারীর সঙ্গে অবৈধ পরক্রিয়া লিপ্ত হয় এবং সেটা মুখ দিয়ে প্রকাশ করার কারণে তাতে করে তার কি নাজেহাল বা কি অবস্থাটা না হলো, যা ফারজানা রূপা নিজেও জানতো, ফারজানা রূপা নিজেও জানতো, তারপরেও সেটা স্বামীর এটা ডাকছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, যেমন ফারজানা রূপারও আমরা অনেক স্ক্যান্ডাল আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা আমার মুখ থেকে এগুলো আসলে আসা উচিত না, বলা উচিত না। সেটা দেখেছি সে ছাত্রলীগের সাবেক এক সেন্ট্রালের সেক্রেটারি নাজমুলের সাথে এরকম মিডিয়াতে বা অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে। তো এদেরকে গ্রেপ্তার করা হয়েছে কোথায় থেকে? বিমানবন্দর থেকে। তো বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলো, তাহলে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের ক্লিয়ারেন্স কি করে পেল? এই প্রশ্ন তো ইতিমধ্যে উঠা শুরু হয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, তাদেরকে হত্যা মামলা গ্রেপ্তার দেখানো হলো, তার কারণ কি? তারা কি আর কোনো অন্যায় অপরাধ করে? হত্যাকাণ্ডে মামলা, উত্তরার হত্যাকাণ্ডে, সেটা কেন তাদেরকে গ্রেপ্তার দেখানো হলো? সেই মামলা কেন তাদের বিরুদ্ধে হলো? আমি বুঝলাম না এগুলোর উদ্দেশ্য কি। যদিও আমি এটা নিয়ে আলাদা কথা বলবো বলেছি, এতে করে কি আসলে তাদের পরবর্তীতে আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাওয়ার কি সুযোগ থাকে কিনা, আমি এই প্রশ্নটা এখানে রাখলাম। সুনির্দিষ্ট তাদের বিরুদ্ধে আরো অসংখ্য অভিযোগ আছে, যে অভিযোগের শেষ নেই। আপনাদের কি মনে আছে সেই বেগুনের ক্যান্সার? আপনাদের তো মনে থাকার কথা, আমাদের মনে থাকবার কথা, যদি আমরা গোলফিশ মেমোরি না হই, যে করোনার সময় এই ফারজানা রূপা টকশো করে, সেখানে কিন্তু টকশোতে তিনি বলেছিলেন, এই ৭১ টেলিভিশনে বলেছিলেন যে এই যে যারা মারা যাচ্ছে তাদের করোনা ভাইরাসে, তাদেরকে কবরস্থ না করে তাদেরকে পুড়ে দেওয়ার পক্ষে মতামত দিয়েছিলেন খুব জোরালো ভাবে। সেই অনুষ্ঠানের যারা ছিলেন, অর্থাৎ টকশোতে আলোচক যারা ছিলেন, তাদেরকে এটা খাওয়ানোর বা তাদেরকে যে বলানোর চেষ্টা করা হয়েছিল। কারণ যদি তাকে কবরস্থ করা হয়, একজন মুসলমানকে কবরস্থ করা হয়, তাহলে নাকি সেই ভাইরাসটা সেখানে শেষ হয়ে যাবে না, আগুনে পুড়ে দিলে ভাইরাস শেষ হয়ে যাবে। এছাড়া যদি দেখি আমরা সেই শাপলা চত্বর থেকে শুরু করে এরা এই যে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, ধর্ম অবমাননার কার্যক্রম বা কর্মকাণ্ড কি কম করেছিল? কম করেনি। তাহলে তাদের বিরুদ্ধে ভাই অসংখ্য সেই সব অভিযোগ থাকার পর তাদেরকে হত্যাকাণ্ডের মামলা দিয়ে এই বিষয়গুলো কি হালকা করা হচ্ছে কিনা? আমরা দেখেছি সালমান এফ রহমানকে নিউ মার্কেটের সেইখানের একটি মামলা, সেখানে হত্যাকাণ্ডের মামলা দেখানো হয়েছে। সালমান এফ রহমান কি হত্যাকাণ্ডের মামলা ছাড়া তার বিরুদ্ধে কি আর কোনো অভিযোগ ছিল না? শেয়ার বাজার কেলেঙ্কারি ছিল না? শেয়ার বাজার থেকে যে টাকা লুটপাট করা হয়েছে এবং শেয়ার বাজারে মানে টাকা বিনিয়োগ করে যারা পথে বসেছেন, এরকম কিছু লোক বা কয়েকজন ব্যক্তি আত্মহত্যা পর্যন্ত করেছেন। এটা কি আমরা ভুলে গেছি? ভুলে তো যাইনি।
তাহলে এই যে নিঃস্ব হয়ে আত্মহত্যা করলেন, সেই আত্মহত্যার প্ররোচনা সেই সালমান এফ রহমানকে কেন গ্রেপ্তার দেখানো হলো না? আমি বলতে চাচ্ছি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক বা গ্রেপ্তার দেখানো হোক, যাতে ভবিষ্যতে এইসব ব্যক্তিরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে কোনোতেই বের হয়ে যেতে না পারেন। আমি এই কথাটাই আমি এখানে বলার জন্য এখন এই আলোচনাটা করলাম। আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।